জমজমাট বিশের বিশ্ব লড়াই জমে উঠেছে টি-20 বিশ্বকাপ। একটা হার দলের সমীকরণকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিয়েছে। টিম ইন্ডিয়ার কথা বলছি। সাউথ আফ্রিকার কাছে ৭৬ রানে হার স্বাভাবিকভাবেই সমীকরণটা এতটাই চেঞ্জ করে দিয়েছে যে শেষ চারে যাওয়াও খুব কঠিন হয়ে গেছে টিম ইন্ডিয়ার কাছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দারুণ ফর্মে রয়েছে, আর এর পাশাপাশি ইংল্যান্ডও প্রায় শেষ চারে চলে গেছে। এই সব কিছু নিয়ে বর্তমানে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে টি-20 বিশ্বকাপের ভারতীয় দলের অবস্থান, আমাদের সঙ্গে রয়েছে এই কলকাতার ক্রিকেট প্রেমী একজন সমর্থক, একজন দর্শক, গৌতম চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। গৌতমবাবু, খেলা তো দেখছেন? হ্যাঁ, নিশ্চয়ই দেখছি, বেশ, সব খেলাই দেখছি। সব খেলাই দেখছেন। আমি যেটা প্রথমেই শুরু করলাম যে একটা হার সমীকরণটাই চেঞ্জ করে দিয়েছে ভারতীয় দলের এই হার, কিন্তু আমরা এটা ভাবছি না যে টানা ১২ ম্যাচে জয়ের পর এই হার, কিন্তু হার আসেই এবং সেই হারই একটা সমীকরণটাকে চেঞ্জ করে দিয়েছে। ভারতের এই মুহূর্তের অবস্থান কি, মানে শেষ ছাড়ে যাওয়া কি খুব দুর্বিষহ হয়ে উঠল? না, ভারত এখনও ফেভারিট। ভারত যদি ২-৪ যদি করি তাহলে তার প্রথমে আমি বলতে পারি দুটো খেলা জিততেই হবে, ভালোভাবেই জিততে হবে। এবং সাউথ আফ্রিকার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ হারতে হবে। আর একটা ভারতের একটা সুবিধা আছে কি, লাস্ট খেলাটাই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পড়ছে আমাদের ভারতের, এবং আমাদের কলকাতা ইডেন গার্ডেন্সে। সেই খেলাটার পরেই বোঝা যাবে এটা কারা জিতবে বা কারা হারবে। হ্যাঁ, তার আগে বলে নেওয়া ভালো যে ভারত জিম্বাবুয়েকে ভালোভাবেই হারাতে হবে। সেখানে রানের গড় একটা ব্যাপার এসে যাচ্ছে, সেখানে ২-৪ করলেও ওয়েস্ট ইন্ডিজে সাউথ আফ্রিকার কাছে হারবে এর কোনো নিশ্চয়তা নেই। অতএব ভালোভাবে জিম্বাবুয়েকে হারাতে হবে। আমরা যখন এই আলোচনা করছি তখন যে কথা গৌতমবাবু বলছেন, হ্যাঁ, জিম্বাবুয়েকে ভালোভাবেই হারাতে হবে, অর্থাৎ আগামীকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। আবার গতকাল জিম্বাবুয়ে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। তো সব কিছু নিয়েই এই জায়গাটা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ২৫৬ রান করে দেওয়া, এটা কি ভারতের কাছে মানে গোলাপের মধ্যে কাঁটা হয়ে গেল? হ্যাঁ, এটা ঠিক কথা। ২০০ জিম্বাবুয়েকে এত ব্যবধানে হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, এটা খুবই চাপের ভেতরে পড়ে গেছে ভারত। আমার মনে হয় না ভারত যে কজন খেলোয়াড় এখন ভারতের টিমে খেলছে তাদের অনেক অভিজ্ঞতা আছে, অভিজ্ঞ তারা। আমার মনে হয় না চাপের ভেতরে কিছু থাকবে। এর ভেতরেই করতে হবে, রান তো করতেই হবে, এছাড়া তো উপায় নেই, এর থেকে বেরোতেই পারবেন না। সব কিছু তা মানে হতাশ হলে চলবে না। মাঠে পুরো মানে ভীষণভাবে কনফিডেন্স নিয়েই নামতে হবে এবং দেখা যাক কী হয়। আগে থেকে তো সব বিশেষজ্ঞরা অনেক কিছু বলছেন, পরবর্তীকালে দেখা যায় যে সে বিশেষজ্ঞের মতামত টেকে না। তখন আমি সে বিশেষজ্ঞের মত দিচ্ছি না, দেখা যাক তারপরে কি হয়। এই ছাড়া কী বলবো আমি। বেশ, এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সমীকরণের দিকে যদি তাকানো যায় তাহলে টি-20 বিশ্বকাপে একটা দারুণ ছন্দে বা দারুণ ফর্মে নিয়ে কিন্তু সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া নেমেছিল টি-20 বিশ্বকাপে। সুপার 8-এর প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার কাছে এত ব্যবধানে হার, যেটা কিন্তু ভারতকে এমনকি নেট রান রেটের দিক থেকে অনেকটা পিছিয়ে দিয়েছে। টি-20-র ইতিহাসে নেট রান রেট অনেক সময় কিন্তু একটা দারুণ সিদ্ধান্ত, যুগান্তকারী ফ্যাসলা হয়ে দাঁড়ায়। এই কারণে অনেক সময় কিন্তু নেট রান রেটের দৌলতেও কিন্তু টিম পৌঁছে যায় নকআউট পর্যায়ে। আমি একে একে করে আসবো। প্রথম কথা হচ্ছে, আমি একদম আসবো বুমরার কথায় আসবো। তার কারণ বুমরাকে যে সময় ব্যবহার করা হচ্ছে, প্রথমের দিকে অথবা শেষের দিকে, মোহাম্মদ কাইফ বলছেন যে বুমরাকে ব্যবহারের সময় যদি টুকরো টুকরো করে ব্যবহার হয়, অর্থাৎ প্রথম দিকে ব্যবহার এবং ৭ থেকে ১২তম ওভারে একটা ব্যবহার, আরেকটা হচ্ছে শেষের দিকে ব্যবহার, এটা কি মনে হয় বুমরার মতো প্লেয়ারের? কারণ গতবার আমরা দেখলাম সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৩-৩টে উইকেট নিয়েও ভারতকে হারতে হলো। এটা কি আপনি মনে করছেন? না, বুমরাকে যেরকমভাবে ব্যবহার করছে সেটার সম্বন্ধে আমি দেখুন, যেটা মোহাম্মদ কাইফ যে সিদ্ধান্তটা নিয়েছে, যেটা বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন,
সেটা যদি ওনার কথায় যদি বুমরাকে সেই হিসেবেও যদি ইউটিলাইজ করা যায়, কিন্তু সে যে সাকসেসফুল হবে এর কোনো মানে নেই। তাহলে আমাদের এত বড় বিগ টিম নিয়ে আমরা সাউথ আফ্রিকার কাছে কি করে হারলাম? আর সেটা তো এটা আমি তো আগেই বলেছি যে বিশেষজ্ঞরা অনেক বড় বড় মতামত দেন, তো সেই মতামতটা টেকে না। আরেকটা কথা আমি বলতে চাই, এই ভেতরে একটা কথা বলতে চাই, টিম যে সিলেকশনটা হয়েছে সেই সিলেকশনে আমি খুব আমি ব্যক্তিগতভাবে খুব মনোপুত নয় আমার এই সিলেকশনটা। কেননা যেখানে যশস্বী জয়সওয়াল বা আমাদের রাহুল বা শ্রেয়স আয়ার, এরা হ্যাঁ এরা এদের বাদ দেওয়ার কোনো কি যে বুঝি না, আমি জানি না অজিত আগারকর বা তাদের সিলেকশন বোর্ডের গৌতম গম্ভীর তো খেলার পর গৌতম গম্ভীরও আছে, উনি কি তিনজনকে বাদ দেওয়ার মূলে কি আছে আমি জানি না, তার ব্যক্তিগত রেসারেসি না কি, এটা তো ভগবান জানে। একটা বিষয় আপনি উত্থাপন করেছেন যে যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল এবং অবশ্যই শ্রেয়াস আইয়ার, তারা যে জায়গায় তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কারণ 3 নম্বরের জায়গা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। যদি একটুখানি টি-20 বিশ্বকাপের ইতিহাসের দিকে তাকানো যায়, 150-র বেশি রান তারা করে ভারত কিন্তু জিতেছে, 4টে ম্যাচ জিতেছে। 4টে ম্যাচেতেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে। সুতরাং জেতা যায় এবং বিরাট কোহলির অভাবটা আমরা ভীষণভাবেই ফিল করছি। এবং আমি যদি ভুল না বলি, 3টে ইনিংসে 72, একটাতে নট আউট, 2টোতে 82 নট আউট বিরাটের। সেই রান চেস যে ছবি আমাদের যারা ক্রিকেট ভালোবাসি তাদের সবারই মনে আছে। 3 নম্বর জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি অবশ্যই একটার পর একটা ব্যাটসম্যান তারা যখন ফেল হচ্ছেন, পরপর ফেল হচ্ছেন, তারা যখন ধরতে পারছেন না, কেউই ধরতে পারছেন না। প্রথম দিকে একটা সময় মনে করা হচ্ছিল যে অভিষেক শর্মার ওপর বেশি নির্ভরশীল, অত অভিষেক শর্মা টি-20 বিশ্বকাপে এখনো পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ। তাহলে বেশি ব্যাটিং নির্ভরতায় কি কাল হচ্ছে? ব্যাটিং নির্ভরতার কাল হচ্ছে, এটা কোলাপস হয়ে গেছে, পুরো টিমটাই হয়ে গেছে। এটা তো ব্যাটিং দেখুন, আমি তো মনে হয় ভারতের ব্যাটিং আমি ওই টেস্ট থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যা দেখে আসছি, বল যদি একটু সুইং করে, বল যদি ঘোরাঘুরি করে বা নড়াচড়া করে, তা ভারতীয় ব্যাটিং ধস নেমে যাচ্ছে। সেই আপনি একটু আগেই বলছেন যে বিরাট কোহলি বা এইসব প্লেয়ারদের বললেন, বিরাট কোহলি নো ডাউট, সে টেন্ডুলকরের পর যদি একটা নাম আসে তো বিরাট কোহলি, তাতে ভারতীয় ব্যাটিং ধ্বংস হয়ে যাচ্ছে। ওই তো আপনারা দেখেছেন যে নিউজিল্যান্ডের টেস্টে কিন্তু ওয়াশ আউট হয়ে গেল, স্যান্টনারের বলে একটু অস্পিন, ওদের মতন স্পিনের এগেনস্টে ভারত ধরাশায়ী হয়ে গেছে। তার কি বলবো, এই ব্যাটিংয়ের লাইন আপ তো সারা বিশ্বের তো বিরাট। তা আমি মনে করি বল একটু নড়াচড়া করলে ওনাদের দেখা যায় না, একদম 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 একদম। একটা বিষয় গৌতম দা যে কথা বলছেন যে বল যদি বেশি মুভ করছে বা স্পিন করছে, ভারতীয় ব্যাটসম্যানদেরও কিন্তু যাবতীয় কারনামা, যাবতীয় ব্যাটিং গভীর যে টিম ইন্ডিয়া, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সহ অধিনায়ককে গত ম্যাচে, আমি অক্ষর প্যাটেলের কথা বলছি, বাদ দিয়ে টিম হলো, যে ক্ষেত্রে অক্ষর প্যাটেল একজন নির্ভরযোগ্য স্পিনার, এটা একটা যুগান্তকারী ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে হচ্ছে। এটা তো পুরোপুরি গৌতম গম্ভীরের তো দোষ আছে, তার সঙ্গে তো আমাদের ক্যাপ্টেনেরও তো দোষ আছে। তারাই তো দুজন বসেই মাঠে টিমটা সিলেক্ট করে, এবং সিলেক্টারে কেউ অজিত আগারকর তো দেখলাম না। সাধারণত যখন টিমটা সিলেকশন হয় বিদেশে তো শুধু ক্যাপ্টেন আর কোচই থাকে, কিন্তু এইখানে তো অনেক টিম সিলেক্টর যারা থাকে, ক্যাপ্টেন এবং কোচ, তারাই টিম সিলেক্ট করে। টিমটা সিলেকশন করাটাই তো ভুল হয়েছে এখানে। আমাদের ওয়াশিংটন সুন্দরকে হট করে নামিয়ে দিয়ে উনি নাকি বিরাট কিছু করে ফেলবেন, না ব্যাটিং ভালো করলো না বোলিং ভালো করলো। এদিকে অক্ষয় প্যাটেল
যার আগের কয়েকটা খেলায় ভালোই খেলেছেন উনি ওনার ফিল্ডিংও মানও খুবই ভালো, খারাপ না। তবে এইসব করে টিমটাকে ধসিয়ে দিচ্ছে, আর কি বলবো আমি, আর এর থেকে আর কিছু বলা যায় না। এটা কোচ এবং ক্যাপ্টেনের দুজনেরই দোষ। ভারত যখন টি-20 বিশ্বকাপ খেলতে এসেছিল তখন ওয়ানডে থেকে শুরু করে টেস্ট সর্বত্রই কিন্তু একেবারে ওয়াশ আউট হয়ে যায়। তারপরে কিন্তু এই টি-20 বিশ্বকাপ খেলতে ভারত আসে। আমি যদি ব্যাটিংয়ের দিকে এক নজরে তাকাই তাহলে অভিষেক শর্মা, ঈশান কিষান, শিবম দুবে এবং এর পাশাপাশি তিলক শর্মা এবং এর পাশাপাশি সূর্যকুমার যাদব, এই প্রত্যেকটা, রিঙ্কু সিং, আমি রিঙ্কু সিংয়ের কথায় আসবো। অনেক বিশেষজ্ঞরা বলছেন রিঙ্কু সিংকে ব্যাটিংয়ের যে অর্ডারে আরও আগে আনা উচিত। তার কারণ যে ছেলেটা 6 বল 14 রান, 10 বল 24 রান। রিঙ্কু বর্তমানে আমি যদি ভুল না বলি বাড়ি ফিরে গেছে, বাবা ক্যান্সারে আক্রান্ত, তাই জন্য রিঙ্কুকে বাড়ি ফিরে যেতে হয়েছে। এটাও একটা কোনো ধাক্কা মনে হচ্ছে। হ্যাঁ, একদম একদম। আর রিঙ্কুর ওপরে বরাবরই অবিচার হয়। এই এই খেলাগুলো অবিচার হচ্ছে, কেননা রিঙ্কু হার্ড হিটার এবং ভালো মারেনও। তিনি আইপিএলও কলকাতার হয়ে যে কটা কাকে খেলে গেছে তা আমরা দেখেছি, যে দারুণ খেলেছে। সেই রিঙ্কুকে সেই 5-6-7 জনের পরে নামাচ্ছে, এটা আমি তো ভেবেই পাচ্ছি না। আমি আর কি বলবো আমি এর। আগামীকালের ম্যাচে ভারতের প্রথম একাদশের ব্যাটিং কিংবা বোলিং দিয়ে কি চেঞ্জ হওয়া উচিত বলে একজন ক্রিকেট ক্রীড়াপ্রেমী হিসেবে আপনার মনে হয়? ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে অক্ষয় প্যাটেলকে নামিয়ে দাও। হ্যাঁ, সঞ্জু স্যামসন এখনও বলছে যে প্রথম 6 জন নাকি আমাদের 6-7 জন আমাদের লেফট হ্যান্ড ব্যাটসম্যান, ওদের অফ স্পিনার লেলিয়ে দিচ্ছে, আমরা খেলতে পারছি না। আমি এতে যে সব বড় বড় বিশেষজ্ঞরা মতামত দিয়েছে তাতে আমি না, যে টিমটা আছে সেই টিমটাই থাক, শুধু অক্ষয় প্যাটেল আসুক ওর এর বদলে, কি বলে, সঞ্জু স্যামসনের বদলে। না না না, সঞ্জু স্যামসন তো খেলছে না। অক্ষয় প্যাটেল আসুক ওয়াশিংটন সুন্দরের জায়গায়। শেষ প্রশ্ন একটাই কথা, যে ভারতের এই মুহূর্তে শেষ 4-এ যেতে গেলে শেষ 2টো ম্যাচ তাহলে জিততেই হচ্ছে, তাই তো? মানে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুধু জিতলে হবে না, বড় ব্যবধানে জিততে হবে। আর একটাই কি, 2টো জিততে হবে। এবং ওয়েস্ট ইন্ডিজ যদি সাউথ আফ্রিকার কাছে হেরে যায়, একটা বিরাট, তাহলে তার কোনো ব্যাপারই নেই। আরেকটা সুবিধা আছে ভারতের, লাস্ট খেলাটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, সেইটার সমস্ত পরিবেশ এবং তার সিচুয়েশনটা দেখে সে খেলতে পারবে। এবং খেলাটা হচ্ছে আমাদের এই কলকাতার ইডেন গার্ডেন্স। কিন্তু ইডেন গার্ডেন্সের পিচ তো এক এক সময় এক এক রকম আচরণ করে, আবার হোম গ্রাউন্ডে খেলার একটা চাপও আছে। সেই তো আছেই, সে তো ঠিকই কথা, সে তো চাপের ভেতরে খেলতে হবে, সেই চাপের ভেতরে খেলেই তো খেলতে হবে, সেই তো বড় খেলোয়াড়, সেইটাই তো আমাদের পরীক্ষা দিতে হবে। গৌতম বাবুর সাথে আমরা কথা বললাম, ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট তিনি দেখেন, টি-20 বিশ্বকাপের সব ম্যাচই দেখছেন, সুতরাং একজন ক্রিকেট প্রেমী হিসাবে তার ব্যাখ্যা আমরা শুনলাম। এবং আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন, তাহলে একটাই বিষয়, যে ভারতকে শেষ 2টো ম্যাচ জিততেই হবে, শুধু জিতলে হবে না, বড় ব্যবধানে জিততে হবে। যদি তার মধ্যে একটি পরাজিত হয়ে যায় তাহলে তো আশার সেই অর্থে কোনো আলো থাকছে না। এই কারণে তখন ইফবাটের ওপর অনেকটাই ডিপেন্ড হতে হচ্ছে, এবং ভারতের কিন্তু রান রেটও কিন্তু -3-তে চলে যাচ্ছে। সুতরাং এই জায়গায় কিন্তু খুব দুর্বিষহ অবস্থা। প্রথম প্রতিবেদনটা শুরুই করেছিলাম যে জায়গা থেকে, একটা হার সমীকরণটাই কতটা বদলে দিতে পারে সেটাই দেখুন। আজ কিন্তু ক্রিকেটের, যারা আমরা ক্রিকেট ভালোবাসি, যখন এই টিম গেছিল তখন আমরা কথা বলছিলাম সুরেশ কুমার যাদবের টিম ইন্ডিয়া নিয়ে, 13টা-12টা পর জয়, একটা হার অনেক অনেক সমালোচনায় বিদ্ধ করছে। আবারও প্রশ্ন উঠছে গৌতম গম্ভীরের টিম সিলেকশন নিয়ে, আবারও প্রশ্ন উঠছে প্রথম একাদশ নিয়ে, আবারও প্রশ্ন উঠছে 3 নম্বর জায়গা নিয়ে। প্রশ্ন উঠছে, যে কথা গৌতমবাবু প্রশ্নটা কিন্তু তিনি তুলে দিয়েছেন, যে যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার কিংবা KL রাহুলের মতো ব্যক্তিত্বকে না নিয়েই
ভারত টি-20 বিশ্বকাপের দল গড়েছে, এইটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেক ধন্যবাদ। ক্রিকেট আমরা দেখতে থাকি, দেখা যাক কী হয়। ক্রিকেট অনেক অনিশ্চয়তার খেলা, আমরা অবশ্যই কালকের দিকে নজর রাখবো। ক্যামেরায় অর্ঘ্য ভাদুরীর সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, দিশা শক্তি নিউজ, কলকাতা।